This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি প্রথমেই অনুরোধ করব অদিতি মুন্সিকে ছোট্ট খাট্ট দেখতে, ওকে আমি বলি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। শাওনি এসো, তুমি তো লোকসঙ্গীতে মাস্টার, তুমি একটা ফোক তোলো। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় রাখিব, ছেড়ে দেব না। জুন মালিয়া, পরিচয় দেওয়ার দরকার নেই। हम होंगे कामयाब, गाओ हम होंगे कामयाब। এবার সায়ন্তিকা, গান গাইতেই হবে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এবার এডুকেশন মিনিস্টার ব্রাত্য বোস খোদ। রোদ জ্বলা দুপুরে, বাবারে সুর তুলে নুপুরে, তারপর বাস থেকে তুমি যবে নামতে, একটি কিশোর ছেলে, একটি না, এক জোড়া কিশোর ছেলে। আচ্ছা, এক জোড়া কিশোর ছেলে, তারা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে। এখন এবার দেব। ও মাধু, ও মাধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। সদ্য এখন এই শীতের মরশুমে ছুটি ছুটি গেল, তো অনেকে নিশ্চয়ই সমুদ্রের ধারে ধারে গেছিলেন বেড়াতে আর কি। এবার সমুদ্রের স্বভাব সেটা জানেন তো, যা নেয় তা আবার ফিরিয়েও দেয়। সময়ও কিন্তু অনেকটা ওই সমুদ্রের মতো, যা নেয় সেটা যথাসময়ে সময় মতো সেটা ফিরিয়ে দেয়। এই যেমন আজ আমরা দেখলাম সময় 2011 সালের 21শে জুলাইকে ফিরিয়ে দিল কার হাত দিয়ে? দেবকে দিয়ে। স্টুডেন্টস উইক পালন করছে তো রাজ্য সরকার, তাই জন্য আজ তার অনুষ্ঠান ছিল এই নিউ আলিপুরের ধনধান্য মঞ্চে। সরকারি অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, শিক্ষামন্ত্রীরা সবাই তো ছিলেনই, আর ছিলেন তৃণমূলের যত তাবড় তাবড় তারকা, সাংসদ, বিধায়ক, সবাই। গ্ল্যামারাস্ট অনুষ্ঠান একটা, দেখলেনই তো। মঞ্চে একেবারে চাঁদের হাট, অদিতি মুন্সির থেকে সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, জুন মালিয়া, বাবুল সুপ্রিয়র থেকে ইন্দ্রনীল সেন হয়ে দেব, প্রত্যেকে ছিলেন। এবার না থাকলে আসলে লক্ষ্যের সঙ্গে উপলক্ষটা তো মিলতো না। ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের সম্বর্ধনা পাবে, এটা লক্ষ্য। আর উপলক্ষ হচ্ছে এই তারকাদের চোখের সামনে দেখে তারা বুঝতে পারবে যে এটা এমন একটা দল যেখানে তারকারা আকৃষ্ট হন, এত বড় বড় তারকা। আর যদি এই দলের সঙ্গে থাকা যায় তাহলে ওই ইয়াং বয়সের লোকজনের কাছে তো ওই রূপলি পর্দার তারকারা একটা ওই মহাজ্ঞানী মহাজনের মতো, তো একটা ব্যাপার। তারা যে পথে করেছেন গমন, তারাও সেই পথেই গমন করবেন, আর তাদের সান্নিধ্য পাওয়া যাবে এইরকম একটা দলে এলে। না, বুঝতে পারছেন? একটা ওই হ্রদ দেখার সঙ্গে কলা বেচার মতো ব্যাপারটা আর কি। এবার অনেকে অনেক কথা বলতে পারেন, যে বিরোধীরা বলতেই পারেন যে এমনিতে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে আসবে, এটা হয়তো রাজ্য কনফিডেন্স পাচ্ছিল না, তাই এই তারকাদের এই সামনে দেখার টোপ আর কি। সেই জন্যেই এইটা দেখেই, এটা দিয়ে, এই টোপ দিয়েই অডিটোরিয়ামটা ভরানো হয়েছে। এবার দেখুন, বলা যাদের কাজ তারা তো বলতেই পারেন, আর ব্যক্তি স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, যার যা খুশি বলতেই পারেন, আটকাচ্ছে কি? কিন্তু যে যাই বলুন, তাদের মুখ্যমন্ত্রীর কথাটাও তো মাথায় রাখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় আজ ছাত্রছাত্রীদের তো বলেছেন, সবসময় শক্ত শক্ত জিনিস তার একদম ভাল লাগে না, মাঝে মধ্যে একটু আনন্দ উচ্ছ্বাসের প্রয়োজন হয়। যারা সারা বছর ওই বইয়ে মুখ বুজে থাকে, ওই নম্বরের দৌড়ের মধ্যে থাকে, তাদের আনন্দ দিতে এই তারকা, বিধায়করা, সাংসদরা যদি একটু আধটু গান টান করেন তাহলে ক্ষতি কী? আমাদের রাজ্যে তো উৎসব ব্যাপারটা সব কিছুর মধ্যে আছে। সব যদি উৎসবের মেজাজে করা যায়, ভাবুন তো, ওই কঠিন পড়াশুনোর মতো কাজ সেটাও যদি উৎসবের মতো মজায় মজায় হয়ে যায় তাহলে খারাপ নাকি? দেওয়ার মধ্যেই দেব তিনি একটা জিনিস বুঝলেন, জানেন তো, এই সময় খুব উদার, সবাইকে ওই বললাম যেমন নেয় সেরকম, যেরকম ফিরিয়েও দেয় সেরকম সবাইকে কোনো না কোনো সময় একটা সুযোগ দেয়। আজ দেব যেরকম
সুযোগ পেলেন, ক্ষতিপূরণের সুযোগ। 2011 সালের 21শে জুলাই ব্রিগেডের ওই শহীদ দিবসের মঞ্চে তাকে তোলা হয়েছিল। সেই প্রথম তৃণমূলের মঞ্চে দেখা গেছিল দেবকে। সেদিনও দেব মঞ্চে ওঠার পরেই অনেকটা আজকের মতোই দর্শক আসরে যারা বসেছিলেন তাদের মধ্যে হইচই পড়ে গেছিল। প্রথমবার, তার মধ্যে সুপারস্টার। আর আজকের মতোই সেদিনও দেবের গলায় গান শোনা গেছিল। তবে সেদিনের অনুষ্ঠানের সঞ্চালক শুভপ্রসন্ন দেবকে থামানোর আগে পর্যন্ত গলা ছেড়ে পাগলু গেয়েছিলেন সুপারস্টার দেব। তখন আসলে দলের সাথে তো ঠিক সেইভাবে ওই ইন্ডাকশন প্রসিডিওরটা কমপ্লিট হয়নি, তো বুঝতে পারেননি হয়তো, কিন্তু সেটা বলারও কোনোদিন সুযোগ পাননি। শহীদ দিবসের অনুষ্ঠানে পাগলু ড্যান্সের মতো গান করা যে উচিত নয়, এটা যদি আসলে একটা শোকময় একটা উৎসব, ওই শহীদদের স্মরণে উৎসব, সেখানে যে এই সমস্ত গান চলে না, হ্যাঁ, একবার বিদায় দে মা ঘুরে আসি গোছের গান টান গাওয়া উচিত, সেটা তখনও বুঝতে পারেননি দেব। তখনও আগমার্কা রাজনীতি খণ্ডিত। ফলে এই এতদিন পর দয়ালু সময় তাকে যে মুহূর্তে সুযোগটা দিল, তিনি সেই সুযোগটা কাজে লাগালেন দক্ষ রাজনীতিকের মতো। তিনি যে আসলে পাবলিক ডিমান্ড রাখতে, মানে দর্শকদের অনুরোধ রাখতে ওই 2011 সালের 21শে জুলাই মঞ্চে পাগলু গেয়েছিলেন, সেটা আজকে তিনি স্বীকার করে নিলেন, ব্যাখ্যা করে দিলেন, এবং সেই সঙ্গে আরও দুকলি মধু গিয়ে বুঝিয়ে দিলেন সে ওই একই রকম পরিস্থিতি সেদিনও তৈরি হয়েছিল। আজকেও যেরকম তিনি মধু গাইতে বাধ্য হলেন লোকেদের মনোরঞ্জন করতে, বা ইনফ্যাক্ট মুখ্যমন্ত্রীর কথায়, সেদিনও কারোর কথায়, মানে অসংখ্য মানুষের মনের কথায় দেবকে যে গান গাইতে হয়েছিল, সেটাই আজকে পরিষ্কার করে দিলেন দেব। একটা ইতিহাস আছে আমার জীবনে, আমার এখনও মনে আছে 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি তখন বুঝিনি কে এই জায়গা, এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনোদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি, কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। অনেক ন্যাকামো করেছেন উনি। ওনার এই ন্যাকামোতে বাংলার মানুষ এবং ঘাটালের মানুষ তাদের কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয়নি। ন্যাকামো বন্ধ করে সোজাসুজি ওনার বলা উচিত যে ওনার কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ড কালীঘাটে বন্ধক রাখা হয়েছে, ফলে কালীঘাট যেভাবে পরিচালনা করবে ওনাকে পরিচালিত হতে হবে, তাতে ওনার আত্মসম্মান থাকলো কি থাকলো না সেটা বিচার্য বিষয় না। দেখুন, দেবের সাদা মনে কাদা নেই, তিনি পরিষ্কার যা মনে করেছেন সেটাই বলেছেন, কোনো রাগঢাক গুড়গুড় করেননি, এবং বুঝিয়ে দিয়েছেন যে তিনি পুরোদস্তুর রাজনীতিক হয়েও আসলে যে তিনি মানে অরাজনৈতিক একটা ইমেজ তার মধ্যে রয়েছে, সে ব্যাপারটা তিনি এখনও মেনটেন করছেন। এবার তাতে দেখুন শঙ্কর ঘোষের কাজ করেছেন, বিরোধী হিসেবে তার যা বলা উচিত তাই বলেছেন। সুতরাং এগুলোকে আর ধরছি না, কারণ ওই দেখুন উপলব্ধিটাই আসলে, এটা আমরা বুঝেছি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যে ওই ঠিক ভুলের বিচার করতে শেখে, এই শেখাটাই আসল। দেবের মতোই আজকের অনুষ্ঠানে আমাদের এই বিশ্বাসটা জাগিয়ে তুলেছেন কে জানেন? আরও একজন, তিনিও অভিনেতা, টালিগঞ্জ সিনেমা ইন্ডাস্ট্রির হিরো, তিনিও নির্বাচিত জনপ্রতিনিধি সোহম চক্রবর্তী। দেবের সঙ্গে পূর্ব মেদিনীপুরের এই চণ্ডীপুরের তৃণমূল বিধায়কের আজ একটাই ফারাক, দেব আজকেও গান করেছেন আর সোহম কবিতা শুনিয়েছেন, একেবারে স্বরচিত কিন্তু নিজের লেখা কবিতা। এবার সোহমের লেখা কবিতার প্রথম দুটো লাইন কি অদ্ভুতভাবে সময়ের সঙ্গে মিলে যাচ্ছে মশাই, ভাবাই যাচ্ছে না, গায়ে কাঁটা দিচ্ছে। সময় উপযোগী জিনিসপত্র, মানে সময়ের জিনিসটা যদি সময়েই পাওয়া যায়, তাহলে সেটা যে কতটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, সেটা আজকে বুঝতে পারলাম। রচিত কবিতা একটা সময় চেষ্টা করি। কবিতাটার নাম হচ্ছে নিশানা। বন্ধ করো এ গুলিগালা, বন্ধ করো বোমা বর্ষণ, বন্ধ করো ধর্মের নামে একে অপরকে শোষণ। ঝরে গেছে কত প্রাণ, আজ ঝরে গেছে কত রক্ত, হয়েছে আজ কোমল হৃদয়ে পাষাণের মতো শক্ত। বন্ধ করো গুলিগালা, বন্ধ করো বোমা বর্ষণ। সোহম এই কথাগুলো কাদের শোনালেন বলুন তো? মানে মঞ্চে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি শুনলেন, অন্যান্য মন্ত্রীরা ছিলেন, তারাও শুনলেন, পুলিশ কর্তারা ছিলেন, তারাও শুনলেন।
আর কারা শুনলো? ওই সামনে বসে থাকা বিভিন্ন জেলা থেকে আসা এত এত ছাত্রছাত্রী। আচ্ছা একটা কথা বলুন তো, আজকের অনুষ্ঠানে ওই মালদার কোনো স্টুডেন্ট কি ছিল? মানে দেখুন, মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি, ও নিশ্চয়ই ছিল আর কি। মানে যদি থাকে তাহলে সেই ছেলেটা বা মেয়েটা বাড়ি ফিরে কি এই মানে যখন ফিরবে তখন ওই সোহমের লেখা কবিতাটাই কি আবৃত্তি করতে করতে ফিরবে, গুনগুন করবে, গুড়গুড় করবে পেটের মধ্যে, এটা বলার জন্য ওই জেলার তৃণমূলের নেতাদের? পারবে জেলার তৃণমূল নেতাদের শোনাতে? কারণ পুলিশ তো বলছে মালদায় তৃণমূলের গুলিতেই তৃণমূলের নেতা শহীদ হয়েছেন। 2রা জানুয়ারি মালদার মানুষ ওই নিউ ইয়ার গিফট পেয়েছিলেন এক নেতার লাশ। ইংরেজ বাজারে নিজের প্লাইউড কারখানার ভেতরেই তো খুন হয়েছিলেন তৃণমূলের জেলা সহ সভাপতি, স্থানীয় কাউন্সিলর। দুলাল সরকারকে তাড়া করে খুন করেছিল দুষ্কৃতীরা। প্লাইউড কারখানার ওই সিসিটিভি ফুটেজে তো পরিষ্কার দেখা গেছে, বাইরে তখন ঝকঝকে রোদ, 10:35 মতো বাজে তখন, আর তার প্লাইউড কারখানার আলো আধারিতে তখন শুট আউট চলছে। 2 দুষ্কৃতীর ছোড়া গুলিতে নিহত হন ওই তৃণমূল নেতা। সোম চক্রবর্তী এই দুলাল সরকারের পরিণতি দেখে কবিতাটা লিখেছেন কিনা সত্যি বলছি জানা নেই, কিন্তু তার লেখাটা যে একদম সময়োপযোগী, মানে পরিস্থিতির সাথে একদম মানানসই হয়ে গেছে সেটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। কারণ মালদা তৃণমূলের সহসভাপতি খুনে পুলিশ আজ যাদের গ্রেপ্তার করেছে তারা 2 তৃণমূল নেতা। তারাই নাকি লোক লাগিয়েছেন, ষড়যন্ত্র করে দুলালকে খুন করেছেন। এবার গুলিগোলা যখন নিজেদের দিকেই ছুটে আসছে, নিজেদের লোককেই ঘায়েল করছে, কখনো কখনো দুলাল সরকারের মতো নেতাদের মৃত্যুর কারণ হচ্ছে, তখন কিছু কথা তো থেকেই যায়। এমন একটা দিনে সেই কথাগুলো দেখুন, এই কোন সময় কোন কথা কিভাবে যায় জানি না। এই সোহমের কবিতা যেরকমভাবে যাচ্ছে সেটা দেখে যেরকম মনে পড়ে যাচ্ছে সেই ফিল্ম ফেস্টিভ্যালে গান গাইতে বলায়, অনুরোধ করায় আর কি, সেই অরিজিৎ সিংয়ের রং দে তু মোহে গেরুয়া বলে দেওয়াটা। ফলে ওই কোন সময়ে কোন কথা কীরকম মানে তৈরি করে না, সেটা বুঝতে গেলে আজকেও কিছু কথা বলতেই হবে। এই সময় যে কথাগুলো জানেন না বললেই নয়। সেই 2011 সালের কথা, তখন সবে সবে ক্ষমতায় এসেছে তৃণমূল। অতদিন আগের কথা কি অদ্ভুতভাবে দেখুন সময় আবার ফিরিয়ে দিল। এতদিন পর সময়ের স্রোতে আবার আপনার সামনে চলে এলো। 14 বছর আগে মুখ্যমন্ত্রী শপথ নিতে বলেছিলেন। এবার তৃণমূল নেতারা যদি সত্যিই শপথ নিতেন তাহলে মালদার দুলাল সরকারকে এভাবে মারা যেতে হতো কি না, এই প্রশ্নটা কিন্তু আজ তোলা যেতেই পারে। 2রা জানুয়ারি যেদিন দুলাল সরকার খুন হন, সেদিনই তো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করেছিলেন। আর সেই বৈঠক থেকেই তো তিনি বলেছিলেন যে পুলিশের দোষেই তাকে একজন সহকর্মীকে হারাতে হলো। সেটা শুনে অনেকে চমকে উঠেছিলেন, কিন্তু কারণ মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তিনি প্রশ্ন তুলছিলেন। এবার ফলে অন্য প্রশ্ন উঠছিল, পুলিশ মন্ত্রীর কথায় কি দুলাল সরকারের খুনের তদন্তটা গোলকধাঁধায় হারিয়ে যাবে? সংশয় তৈরি হয়েছিল। কারণ মুখ্যমন্ত্রী কাউকে দায়িত্ব সব চাপিয়ে দেওয়া মানেই তদন্ত শেষের আগেই তো খুনের পেছনে কারা দোষী সেটা নির্ধারিত হয়ে যাওয়া। মুখ্যমন্ত্রী তো সরাসরি বলে গেছেন যে পুলিশের ভুলেই মালদার তৃণমূল নেতাকে মরতে হয়েছে, খুন হতে হয়েছে। এবার এটা যে মুখ্যমন্ত্রীর বিবৃতি নয়, এটা যে তার আসলে আক্ষেপ, সেটা সেদিন অনেকেই হয়তো বুঝলেও স্বীকার করেননি, অনেকে হয়তো বুঝতেও পারেননি। কারণ দুটো, এক, পুলিশের ঘাড়ে দোষ চাপালে আইন শৃঙ্খলার অবনতির সব দায় দায়িত্ব থেকে সরকার এবং দলকে আড়াল করা যায়, একটা ঘাড় পাওয়া যায়। পুলিশ ওই সার্বজনীন গ্রহীতা, সবাই যাবতীয় গাল মন্দ দোষ সবই তো পুলিশকে দেয়। আর 2, নেতাকেও পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, এটা মুখ্যমন্ত্রী বলে দেওয়া মানে পরোক্ষে সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া। যেখানে নেতাদের জীবনের দাম নেই সেখানে সাধারণ মানুষের জীবনের মূল্য আর কি করে থাকবে? সুতরাং আশা করাটাই ভুল সমস্ত ব্যাপারে। কিন্তু এগুলো তো রাজনৈতিক ব্যাখ্যা, এগুলো রাজনীতিকরা দিচ্ছেন। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দুলাল সরকার খুনের কারণ কি
তার ইঙ্গিতটা কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় নয়, লুকিয়েছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মালদার তৃণমূল কর্মীদের কথায়। অভিষেক এবং মালদার ওই তৃণমূল কর্মীরা প্রায় একসুরেই তো তারা বলেছিলেন দুলাল সরকার খুনের পেছনে দলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও থাকতে পারে। স্থানীয় আমাদের কিছু নেতা এর মধ্যে যোগ আছে, তারা এইসব করেছেন যাতে বাবলা সরকারের কার্নিভালে যা উনি করেছেন তা ধারণার বাইরে, তার এই হিংসায় তারা তাকে গুলি করে। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত? একটু তদন্ত সাপেক্ষ, তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে। অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে থেকে একটা আকার দিয়ে দিলাম, কিন্তু দেখা গেল যে ভিতরে আর একটা আকার আছে। আমি চাই মূল আকারটা ফিরে আসুক, প্রকৃত সত্যটা উদ্ঘাটন হোক। সময় কি প্রমাণ করলো? প্রমাণ করলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আন্দাজ করেছিলেন গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই দুলাল সরকার খুন হয়েছেন। এবার দুলাল সরকার খুনে তৃণমূল কংগ্রেসের মালদা টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি আর আরেক তৃণমূল নেতা স্বপন শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার নিজে প্রেস কনফারেন্সে এসে কি বলেছেন জানেন? নরেন্দ্রনাথ তেওয়ারি আর স্বপন শর্মাই নাকি খুনের মূল ষড়যন্ত্রকারী। তারাই নাকি প্ল্যান ট্যান করে 50 লক্ষ টাকা সুপারি দিয়ে ওই বিহার আর মালদা থেকে গুন্ডা ভাড়া করেছিলেন। এবার প্রশ্ন উঠতেই পারে যে পুলিশ ইদানিং প্রাথমিক যারা সন্দেহভাজন তাদের খুব দ্রুত ধরছে কিন্তু, এবং একদম বুলসাই হিট করে দিচ্ছে খুব দ্রুত। প্রশ্ন তো একটাই, পুলিশ কি করে ব্যাপারে এত নিশ্চিত হলো? এডিজি দক্ষিণবঙ্গ বলেছেন দুলাল সরকার খুনে যে 5 জন দুষ্কৃতী ধরা পড়েছিল তাদের জেরা করেই নরেন্দ্রনাথ তেওয়ারির মতো তৃণমূল নেতাদের এ ব্যাপারে যোগসাজশের বিষয়টা পুলিশের কাছে নাকি একদম পরিষ্কার হয়ে গেছিল। যে 5 জন ধরা পড়লো, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায়, সেই সূত্রগুলির অনুসরণে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল, কিন্তু কী কারণে তারা এই 50 লক্ষ টাকা দিলেন, কী কারণে এই খুনটা হলো, and we are still interrogating them and we are probing as to what the possible motives could be. সুপ্রতিম সরকারের কথা থেকে তো দুটো জিনিস খুব পরিষ্কার, এটাও আবার ওই তৃণমূলের লড়াই, অন্তর্দ্বন্দ্ব, আর 2 এটার মধ্যেও একটা বিহার যোগ আছে। মানে আমাদের এখানটায় বিহারের যাবতীয় ওই সুপারি কিলাররা তারা হাত মক্স করার জন্য, বা তাদের এখানে একটা ভালো মার্কেট আছে সোজা বাংলা, এটা আমরা বুঝতে পারছি। এবার সুপ্রতিম সরকারের এই কথাগুলো শুনে আবার কেউ প্রশ্ন না করে বসেন যে রাজ্যের পুলিশে পুলিশ মন্ত্রীর থেকেও তৃণমূলের সাধারণ সম্পাদকের সোর্স কি ভালো? মানে এই জন্যেই যে নাহলে দুলাল সরকার খুনের পর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পুলিশের দোষ বলে থেমে গেছেন, সেখানে অভিষেক কি করে বলেছিলেন গোষ্ঠীদ্বন্দ্বে খুন কিনা সেটা পুলিশ তদন্ত করে দেখা উচিত। এবার পুলিশ মন্ত্রীর কাছে ইনফরমেশন পৌঁছানোর আগেই কি তৃণমূলের সাধারণ সম্পাদকের কাছে তার ইঙ্গিত পৌঁছে যাচ্ছে, তার সোর্স খবর দিচ্ছে, তাই তিনি আগে ভাগে গ্রাউন্ড রিয়েলিটিটা আঁচ করতে পারছেন। সে যাই হোক, প্রত্যেকটা খুনেরই তো একটা কারণ থাকারই তো কথা। এই নরেন্দ্র তেওয়ারিরা নিশ্চয়ই কোনো কারণে, যদি যেটা সুপ্রতিম সরকার বলেছেন সেটা সত্যি হলে, তারা এই দুলাল সরকারকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছিলেন। কিন্তু কোন কারণে? এডিজি দক্ষিণবঙ্গের কথায় তদন্ত শেষের কিন্তু একটা ইঙ্গিত আছে, ব্যাপারটা খুব চট জলদি হয়ে গেছে, কমপ্লিট, ডান অ্যান্ড ডাস্টেড, ফাইল ক্লোজড। কিন্তু মালদা তৃণমূলের সহসভাপতি খুনের নেপথ্যের কারণ সম্পর্কে ওই বন্ধ হয়ে গেলেও ফাইলের মধ্যে কোনো ইঙ্গিত রয়েছে কি? দেখুন, পুলিশ কিন্তু নির্দিষ্ট করে এখনও কিছু বলেনি, তাই আমাদের মাথায় একাধিক কারণ ঘুরপাক খাচ্ছে। এই দুলাল সরকারকে যারাই খুন করুক, কেন করলো? এ দুটো কারণ হতে পারে, 1 রাজনৈতিক, আর 2 ব্যক্তিগত বা ব্যবসায়িক। এটা একদম প্রাথমিক বিভাগ আর কি, এই দুটো ভাগ তো সবসময়, এটার জন্য আপনাদের আর আলাদা করে বলার কিছু নেই, আপনারাও ধরে নিয়েছেন। কিন্তু এবার পুলিশ যেহেতু নরেন্দ্রনাথ তেওয়ারিকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেই ফেলেছে, তখন এই দুটো সম্ভাবনাই সব থেকে জোরালো, কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না।
রাজনীতিজ্ঞ আছে, আবার ব্যক্তিগত সম্পর্কও আছে, কারণ দুলাল সরকার আর নরেন্দ্রনাথ তিওয়ারি দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বন্ধু। প্রথমে দুজনেই কংগ্রেস করতেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলে দুলাল সরকার প্রথম থেকেই তৃণমূলে চলে এসেছিলেন, আর তুলনায় কয়েক বছর পর তৃণমূলে যোগ দেন নরেন্দ্রনাথ। কিন্তু তাতে তাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। একটা সময় তারা বিজনেস পার্টনারও ছিলেন। সুতরাং এই ব্যক্তিগত বিষয়টা থাকছেন, মানে আপনি থাকছেন স্যার, এই কারণটা, এই যাবতীয় ব্যক্তিগত সম্পর্কই নাকি খারাপ হয়ে যায় গত পুরসভার নির্বাচনের পর থেকে। ইংরেজবাজারের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন নরেন্দ্রনাথ, কিন্তু গত পুরো ভোটে ওই নরেন্দ্রনাথকে সরিয়ে আবার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হয়ে যান দুলাল। নরেন্দ্রনাথকে পাঠানো হয় পাশের 21 নম্বর ওয়ার্ডে। দুলাল যথারীতি জিতেছিলেন, কিন্তু নরেন্দ্রনাথ হেরে গেছিলেন। বিজেপির কাছে হারার পর থেকেই নাকি দুলাল সরকারকে টার্গেট করে ফেলেছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। দুলালই নাকি কলকাঠি নেড়ে তাকে হারিয়েছেন বলে তার ধারণা। এটাই নাকি ঘোরতরভাবে বিশ্বাস করতে শুরু করেছিলেন নরেন্দ্রনাথ। বিশ্বাসে মিলায় বস্তু, আর নেতাদের কাছে ক্ষমতার থেকে বড় বস্তু কী বা আছে? ভোটে হেরে যাওয়া মানে তো সবই গেল, সর্বশান্ত হওয়া, বুঝতে পারছেন? তাই নাকি পুরসভা নির্বাচনের পর থেকেই নরেন্দ্রনাথ দুলাল সরকারকে সরিয়ে দেওয়ার শপথ নিয়েছিলেন। তার মানে কি দাঁড়ালো? ব্যক্তিগতর পর একই সঙ্গে রাজনৈতিক কারণটাও বহাল তবিয়তে রইল। মানে কি নরেন্দ্রনাথ তিওয়ারি তার একটা গোষ্ঠী তৈরি করেছিল, ওখানে ভাই আত্মীয় স্বজনদেরকে নিয়ে এলাকা দখল করলিয়া, আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল, ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ও রাগ। ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল, এবং আফটার ইলেকশন, মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষে নিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু এসব করছে, তাও নরেন্দ্রনাথ তিওয়ারিকে কেউ বা কারা মদত করছিল। আমরা পুলিশকেও বলেছিলাম, সবকে বলেছিলাম। অবশেষে এই ঘটনা ঘটলো, যেটা আমরা প্রথম দিকে, আর নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবই, বাবলাকে মারবই। এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কথাগুলো শুনলেন, ইংরেজবাজারের চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী। এবার তার কথাগুলো যদি সত্যি হয় তাহলে তো দুটো কথা বলতেই হচ্ছে। প্রথমত, সেই 2011 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাকর্মীদের ওই যে শিখিয়েছিলেন কেউ চুরি করবে না, কেউ খুন করবে না, কিন্তু তৃণমূল নেত্রীর কথা নরেন্দ্রনাথ তিওয়ারির মতো যারা পরবর্তীকালে তৃণমূলে এসছেন তারা মাথায় রাখেননি। ফলে যে কেউ বলতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আদি তৃণমূল যতটা ফলো করে, পরের তৃণমূল ততটা করে না। কারণ নরেন্দ্রনাথ তিওয়ারি বয়স্ক মানুষ হলেও তৃণমূলে যোগ দেওয়ার ক্ষেত্রে ওই দুলাল সরকারের তুলনায় নবীন, কিন্তু সেটা তো একটা খুব জেনারেলাইজ স্টেটমেন্ট হয়ে গেল, অত সোজাসাপটা ব্যাপারটা না। দ্বিতীয় পয়েন্টটা গুরুত্বপূর্ণ, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্যগুলো ভালো করে খেয়াল করুন। তিনি কি বললেন? কেউ কেউ তারা গণ্ডগোল থামানোর চেষ্টা করলেও কেউ কেউ নরেন্দ্রনাথকে মদত দিচ্ছিলেন। এক, মানে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা তিনি সার্টিফাই করলেন। আর দুই, দুলালকে যে নরেন্দ্রনাথ টার্গেট করেছেন এ কথা জেনে পুলিশকে জানিয়েছিলেন। এবার যদি তাই হয়, যদি পুলিশকে জানানোর হয়ে থাকে, তার মানে একটা আশঙ্কা ছিল। এবার সেই খুনের আশঙ্কা থাকা সত্ত্বেও দুলাল সরকারের নিরাপত্তাটা কমিয়ে দেওয়া হয়েছিল কেন? তাহলে কেউ বা কারা তারা কি চাইছিল যে নরেন্দ্রনাথেরা দুলাল সরকারকে খুনের সুযোগ পেয়ে যান? সাপ মরলেও লাঠি ভাঙবে না, এমন পরিকল্পনা কি আরও কেউ করেছিল? সুতরাং যাবতীয় মন্তব্যগুলো খতিয়ে দেখে কিন্তু মনে হচ্ছে যে অভিষেক যেমন ঠিক, মুখ্যমন্ত্রীও তেমন ঠিক। দুজনের কাছে থাকা ইনফরমেশানই ঠিক। এই যে কৃষ্ণেন্দু নারায়ণ সরাসরি অভিযোগ করেছেন যে তারা পুলিশকে জানিয়েছিলেন যে নরেন্দ্রনাথ আগেই হুমকি দিয়েছিলেন দুলাল সরকারকে মারার, তার বিরোধিতা করার, এই সমস্তগুলো পুলিশকে জানিয়েছিলেন। এবার সব জেনেও পুলিশ যদি আগাম সতর্ক না হয় তাহলে তো মুখ্যমন্ত্রী তাদের দায়ী করতেই পারেন। মুশকিল কি জানেন? আজ কোর্টে ঢোকা আর বেরোনোর সময় মালদা টাউন তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ বলেছেন তাকে ফাঁসানো হচ্ছে। দুলাল সরকার খুনের আসল চক্রান্তটা কি আরও বড় মাথার, এবং
আরও মুশকিল হচ্ছে এই একই কথা মৃত দুলাল সরকারের স্ত্রীও তো বলছেন। অনেক বড় মাথা নাকি তার স্বামীর খুনের পেছনে রয়েছে। শিক্ষা দুর্নীতির তদন্তে সিবিআই কি বলেছিল? দুর্নীতির পেছনে বড় মাথা রয়েছে। তিলোত্তমার ধর্ষণার খুনে যেখানে ওরকম চট জলদি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে ফেলেছিল দোষীকে পুলিশ, মানে যেটা তারা দাবি করে, সেই সঞ্জয় রায় কি বলেছে? তাকে ফাঁসানো হয়েছে। আসলে নাকি অপরাধের পেছনে আরও অনেক বড় মাথা রয়েছে। মালদার দুলাল সরকার খুনেও সেই বড় মাথার কথা শোনা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, সব অপরাধে যদি বড় মাথারাই মূল অপরাধী হয়, তাহলে তদন্তকারীরা চুনোপুটিদের ধরতে গিয়েই ক্লান্ত হয়ে পড়েন কেন? কেন কোনো তদন্তকারীর জালেই কোনো বড় মাথা ধরা পড়ে না? আর কেন সব জায়গাতেই একই ছকে একই রকমভাবে চটজলদি কেউ ধরা পড়ে যাওয়ার পর তিনি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন, ফাঁসানোর অভিযোগ তোলেন? পুরোটা একই রকম ছকে সব জায়গায় হচ্ছে নাকি অভিযোগগুলো কেউ একজন আরেকজনের থেকে কপি করছেন? এটা একটা বড় প্রশ্ন। বড় মাথাটা কার নাম বলছে? বড় মাথাটা কে? মালদার বুকে এসে দুলাল বাবুর যে শোচনীয় পরিণতি হলো, যেভাবে তাকে মাথায় গুলি করে মারলো, সেই এত দুঃসাহস দেখাতে গেলে অনেকগুলো মাথারই দরকার। আপনি তাকিয়ে দেখুন মমতা ব্যানার্জি, আপনার যে লোকগুলো মরে সেগুলো কাদের হাতে মরে? একটা দলের সহসভাপতি খুন হচ্ছে, সভাপতি গ্রেপ্তার হচ্ছে, তারপরও এই দলটার একদিন ছেড়ে দিন একটা মুহূর্ত অধিকার রয়েছে। মালদাতে বাবলা সরকার স্বর্গত, নন্দু তিওয়ারি, কৃষ্ণেন্দুবাবু একের পর এক নেতা যারা শুধুমাত্র জমির কারবার, কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে, কার ফ্ল্যাট তৈরি হবে, কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে, জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে, এই নিয়ে লড়াই চলছে। নিজেদের লাভ লোভ যাই বলুন না কেন, সেগুলো চরিতার্থ করার জন্য একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিল। এবং আমার নেত্রীর উপরে আমার ভরসা রয়েছে। আমি যারা সঠিক, আরও যদি কোনো মাথা থেকে থাকে তারা আসুক সামনে বেরিয়ে। একজন অপরাধী তখনই যখন যখন বিচারক তাকে অপরাধী বলবে। তার আগে সবাই হচ্ছে কনভিক্ট না, আন্ডার ট্রায়াল। তো আন্ডার ট্রায়াল যখন আছে, সে আছে, ইনভেস্টিগেশন হোক। এটা আমাদের সরকার, নিরপেক্ষ সরকার, তাই দল মত নির্বিশেষে যে অন্যায় করে তাকে অ্যারেস্ট হবে, তার বিচার হবে। পুলিশ বলছে নরেন্দ্রনাথই মূল চক্রী, আর নরেন্দ্রনাথ বলছেন আরও বড় মাথা আছে মালদাতেই। খুনে অভিযুক্ত বড় মাথা বলছেন আরও বড় মাথা রয়েছে। এবার কে সে? পুলিশ খুঁজে দেখুক। বিরোধীরা তো মুচকি এসে বলছে এগুলো সব নিজেদের মধ্যে সেম সাইড চলছে। এবার দেখা যাবে পুলিশের ঘাড়ে কত বড় মাথা আছে। কিছু মাথা নাকি আইন রক্ষকদের নাগালের বাইরেই থেকে যায়, আর কিছু মাথাকে নাকি নাগালের মধ্যে রেখেই পুলিশ তদন্ত করে। তবে দেখুন, সব রাজনীতিকের মাথার দাম কিন্তু এক নয়। এই যে মাথা, এ মাথা, সে মাথা, যাই বলুন, এক এক মাথা এক এক রকম। এই ভারতে এমন কিছু রাজনীতিক জন্মেছেন যাদের মাথার দাম মৃত্যুর পরেও নির্ধারণ করা যায় না। এগুলো সত্যজিৎ রায়ের ভাষায় বলতে গেলে এরকম মাথার যেটা আসল জায়গা, আসল নাম, সেটা হচ্ছে মগজাস্ত্র। এরকম গল্পের ব্যাপার, সেটা সত্যজিৎ রায় নমস্য। কিন্তু মোক্ষম লিখেছিলেন মগজাস্ত্র কথাটা। বাস্তবে প্রণব মুখোপাধ্যায়ের নামটা বাদ দিয়ে মগজাস্ত্রের তালিকা যদি তৈরি করতে বসেন, অন্তত ভারতের রাজনীতিকদের মধ্যে পারবেন না। মোদী সরকার অবশ্য তাকে অন্য তালিকায় রাখতে চলেছে। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধির কাছেই প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তৈরি হবে। এই প্রথম রাষ্ট্রীয় স্মৃতিস্থলে কোনো বাঙালির স্মৃতিসৌধটা স্থান পেতে চলেছে। এই স্মৃতি সমাধিতে দিল্লিতে প্রথম একজন বাঙালি নেতার স্মৃতি সমাধি তৈরি হবে। তো এটা তো পুরো পশ্চিমবঙ্গের পুরো বাঙালি কমিউনিটির জন্য এটা একটা গর্বের বিষয়। আমার বাবা
ভারতের প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। তার জন্য কেন কোনো মেমোরিয়াল কংগ্রেস পার্টির তরফ থেকে ডিমান্ড করা হয়নি? তাহলে কি কংগ্রেস পুরো বাঙালি কমিউনিটিকে অপমান করছে না? বাংলার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, হয়তো ওনারও প্রথম বাঙালি রাষ্ট্রপতি, তার সম্মানে হয়তো কিছু করা উচিত। রাষ্ট্রপতি ছিলেন, ভারতরত্ন পেয়েছেন, এখন একটা স্টেট অনার, একটা স্টেট মেমোরিয়াল, এই সম্মান, দেখুন সম্মান তো আর জোর করে আদায় করা যায় না। শর্মিষ্ঠা দেবী প্রণব মুখোপাধ্যায়ের কন্যা, কংগ্রেসের মুখপাত্র ছিলেন একটা সময়। মজার ব্যাপার, তার বক্তব্যটা খেয়াল করে দেখুন, তার বাবাকে এত বড় সম্মান দিচ্ছে বিজেপি, সুতরাং তিনি বিজেপিকে কৃতজ্ঞতা জানাতেই পারতেন, ধন্যবাদ জ্ঞাপনও করতে পারতেন, কিন্তু তিনি টেনে নিয়ে আসলেন দুটো জিনিস। এক, এটা বাঙালিদের জন্য বড় বার্তা, আর দুই, এটা তার দল কেন সেই প্রশ্নটা তোলেনি সেই প্রশ্নটা তুললেন। এবার দেখুন, আপনাদের মনে হতেই পারে আরে এটার মধ্যে তাহলে একদম রাজনৈতিক গন্ধ। ঠিক এই মজাটা এই মানে রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত লোকেদের না মধ্যে থাকে, এই একটু সন্দ গন্ধ। দিল্লিতে আজ একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে, আগে সেইটা বলি। বিজেপির মন্দির প্রকোষ্ঠকে ভাঙিয়ে আম আদমি পার্টিতে এনেছেন অরবিন্দ কেজরিওয়াল। এবার মন্দির প্রকোষ্ঠ মানে মন্দিরে মন্দিরে বিজেপির সংগঠন যিনি দেখতেন, তিনি এখন আম আদমি পার্টির মন্দির কমিটি সামলাবেন। দলবদলে মঞ্চটা কিন্তু তার মানে জমজমাট, কেউ কোনো পজিশনের লোকজনকে ছাড়ছে না। এই যে অরবিন্দ কেজরিওয়ালকে দেখলাম এই শীতে, আমরা সচরাচর কেজরিওয়ালকে যেভাবে দেখে অভ্যস্ত, তাতেই তো আরেকটু বেশি দেখার কথা ছিল, জুবু থুবু মাফলার ম্যান হয়ে বসে থাকবেন না, তিনি গেরুয়া উত্তরীয় পড়েছেন। এক ঝলক দেখলে ভুল হতে পারে যে কেজরিওয়াল কি বিজেপিতে যোগ দিলেন নাকি। এবার এই কথাটা কেন বলছি, ওই বললাম প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা চালের মধ্যে একটা ইঙ্গিত থাকে, একটা রাজনৈতিক বার্তা থাকে। একইভাবে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে এবং মেয়ে যেভাবে মোদিকে ধন্যবাদ দিলেন, তা দেখেও তো সন্দেহ হতে পারে প্রণব মুখোপাধ্যায় কোন দলের ছিলেন তাহলে। মানে আমরা যদ্দূর জানি কোশ্চিনকালে বিজেপির ছিলেন না, কিন্তু তাকে নিয়ে বিজেপির মাতামাতিই তো বেশি, এবং প্রণব মুখোপাধ্যায়ের ছেলে এবং মেয়েকে নিয়েও তো এখন ওই সন্দ গন্ধ হতে বাধ্য। কারণ শুরুতেই বললাম, ওই পরের লাইন দুটো সেগুলো তো একটু যেন মানে রাজনীতি ঘেঁষা বক্তব্য। দেখুন, অভিজিৎ মুখোপাধ্যায় জঙ্গিপুর থেকে একাধিকবারের সাংসদ, তিনি শুধু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন না, তিনি বলছেন কংগ্রেসের ঐতিহ্যকে বিজেপি সম্মান জানাচ্ছে। মনমোহন সিংয়ের পর প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই প্রণব মুখোপাধ্যায়ের কথাটা অবধি ঠিক ছিল, কিন্তু মনমোহনের অন্ত্যেষ্টি, সেই সময়ের পর তো অন্ত্যেষ্টির পর তো কংগ্রেস প্রয়াত প্রধানমন্ত্রীকে অসম্মান প্রদর্শনের অভিযোগ করেছিল। সেটাই ভালো, এটাই তো বলছেন উনি। বিজেপির জবাব কী ছিল, নরসিমহা রাও তো কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু গান্ধী পরিবারের কোনো লোক না হওয়ায় দিল্লিতে তার অন্ত্যেষ্টি হয়নি, তার সমাধিও দিল্লিতে ছিল না। নরসিমহা রাওকে মরণোত্তর ভারতরত্ন আর সমাধি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন দুটোই বিজেপি করেছে, কংগ্রেস নয়। মজার ব্যাপার কি জানেন, মনমোহনের অন্ত্যেষ্টির পর রাষ্ট্রীয় শোকের মধ্যে রাহুল গান্ধীর ভিয়েতনাম যাত্রা নিয়ে প্রশ্নটাও কিন্তু প্রথমেই প্রণব কন্যা শর্মিষ্ঠাই তুলেছিলেন। আবার মনে করিয়ে দিই, এই শর্মিষ্ঠাও কিন্তু একসময় দিল্লিতে কংগ্রেসের পদাধিকারী ছিলেন। মানে গান্ধী পরিবারকে মিষ্টি করে নিশানা করলেন দুই কংগ্রেসি, এবং যে সে কংগ্রেসি না, প্রণব মুখোপাধ্যায় পুত্র এবং কন্যা, একজন প্রাক্তন সাংসদ, একজন মুখপাত্র। আর এই যে প্রণবের সৌধের জায়গায় মনমোহনের এই অন্ত্যেষ্টির বিতর্কটা কোথাও গিয়ে ধামাচাপা পড়ে গেল, এরকম ঘটনাটাও তো নতুন নয়। রাজনৈতিক খেলায় এরকম তো আগেও ঘটেছে। ওই খেয়াল করে দেখুন, রাজপথ থেকে অমর জওয়ান জ্যোতি সরিয়ে যখন সেনা মিউজিয়ামে নিয়ে যায় বিজেপি সরকার, কংগ্রেস তা নিয়ে হইচই শুরু করেছিল, কিন্তু সেটা জমে ওঠার আগেই ঘোষণা করে দেওয়া হয় ওখানে নেতাজির মূর্তি বসবে, রাজপথের নাম হবে কর্তব্যপথ। ব্যাস, কংগ্রেসের আর বলার কিছু ছিল না। ঠিক সেরকমই প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়াটাও কিন্তু একটা মোক্ষম কৌশল, সেটা প্রণব কন্যার বক্তব্যেই আমরা বুঝতে পারছি। ये एनडीए सरकार ही है जिसने प्रणब दा को
भारत रत्न दिया, जो जीवन भर कांग्रेस में रहे थे, लेकिन हमें उन्हें ये सम्मान देने में संकोच नहीं किया। ये एनडीए सरकार ही है जिसने मुलायम सिंह यादव, शरद पवार, गुलाम नबी आजाद, तरुण गोगोई, एमसी जमीर, मुजफ्फर बेग, ऐसे अनेक नेताओं को जो राजनीतिक दृष्टि से हमारे साथ नहीं है, हमारे खिलाफ है, हमने पद्म सम्मान दिया है उन लोगों को। বক্তব্যটা পুরনো, খেয়াল করে দেখুন। মোদি যাদের নাম নিলেন কেউ বেঁচে আছেন, কেউ প্রয়াত হয়েছেন, কিন্তু সবার দলই এখন বিজেপি বিরোধী ইন্ডি ঐক্যের সদস্য। বিজেপি সরকার বুদ্ধদেব ভট্টাচার্যকেও তো পদ্ম সম্মান দিতে চেয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। মানে সম্মান জানিয়ে বা সম্মান জানাতে চেয়ে একটা মানে বিরোধী শিবিরকে প্রশ্নের সামনে ফেলে দেওয়া, সেটা কিন্তু বিজেপির একটা কৌশল। এটা বারবার তারা প্রমাণ করেছে এবং এটা তাদের সাকসেসফুল কৌশল, স্ট্র্যাটেজি। কারণ কংগ্রেস আগেই যদি সম্মান জানাতো তাহলে তো বিজেপি সম্মান জানানোর সুযোগই পেত না। এটা চোখের সামনে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো। প্রণব মুখোপাধ্যায়ের ক্ষেত্রেই দেখুন, ৬ দশকের শেষে বিপ্লবী বাংলা কংগ্রেসের টিকিটে তিনি রাজ্যসভায় যান। সেখানে বক্তব্য রাখার সময় ইন্দিরা গান্ধীর নজরে আসেন। ইন্দিরা গান্ধী তখন কংগ্রেস ভেঙে বেরিয়ে কংগ্রেস আই তৈরি করেছেন। প্রথমে ইন্দিরা অনুগামী হয়ে তত্তর করে তিনি এগোলেন, কিন্তু ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর তার প্রধানমন্ত্রী হওয়া হলো না। প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়ে নিজের পোটেনশিয়াল থ্রেটকে, মানে তার মধ্যে হয়তো তিনি মনে করেছিলেন যে কোনো না কোনো সময় এ তো আমাকে প্রশ্নের সামনে ফেলে দিতে পারে, সরাসরি বাংলায় নির্বাসন দিয়ে দিলেন। প্রণব মুখোপাধ্যায় তিনি কংগ্রেস ছেড়ে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস তৈরি করলেন। সে দলটা টিকলো না অবশ্য, আবার কংগ্রেসে ফিরে গেলেন। এটা ঠিক আছে, এটা হয় রাজনীতিতে, যুগে যুগে হয়েছে, সম্ভবামী যুগে যুগে, এরকম ব্যাপার আর কি। কিন্তু রাজীবের প্রয়াণেও কপালে শিখে ছিল না। প্রধানমন্ত্রী কে হলেন? নরসিমহা রাও। আর সোভিয়েতপন্থী প্রণবের পরিবর্তে অর্থমন্ত্রী হলেন আমেরিকা ঘেঁষা মনমোহন সিং। প্রথম ইউপিএ সরকারের সময়ও প্রধানমন্ত্রী হলেন মনমোহন, আর প্রণব অর্থমন্ত্রক পেলেন না, পেলেন প্রতিরক্ষা, তারপর বিদেশ। কিন্তু তিনি আবার মুম্বাই হামলার পর কোণঠাসা কংগ্রেসকে আগলে রাখলেন, পাকিস্তানকে কূটনীতিতে হারালেন। দ্বিতীয় ইউপিএ জমানায় অর্থমন্ত্রী হলেন বটে, কিন্তু বিশেষ এক কর্পোরেট সংস্থার উপর কর বসানোয় গায়ে নতুন বিতর্ক সেটে গেল। বলা হলো অর্থমন্ত্রক থেকে দূরে ঠেলতেই নাকি প্রণবকে সেই সময় রাষ্ট্রপতি করা হয়েছিল। তারা বুঝতে পারছেন, রেস কোর্স রোডে পৌঁছতে না পেরে রাইসিনায় পৌঁছে গেছিলেন প্রণব, বা তাকে পৌঁছে দেওয়া হয়েছিল যাতে তিনি রাইসিনায় পৌঁছে দেওয়া হয়েছিল যাতে তিনি রেস কোর্স রোডে পৌঁছতে না পারেন। দ্বিতীয় মনমোহন জমানায় বকলমে সরকার কিন্তু তিনিই চালাতেন, 30টার বেশি মন্ত্রীগোষ্ঠীর প্রধান ছিলেন। আর দুর্নীতিতে মাখামাখি সরকারেও তার ভাবমূর্তি ছিল পরিচ্ছন্ন। একজন প্রধানমন্ত্রীর থেকেও বেশি দায়িত্ব নিতেন, বেশি পরিশ্রম করতেন। 2009 সালে বিদায়ী সংসদের শেষ বক্তৃতায় আদবানি বলেছিলেন যে প্রণবদা কংগ্রেসে না থেকে বিজেপিতে থাকলে কি হতো ভাবতে পারছেন? প্রণব রাষ্ট্রপতি হওয়ার পর কি বিজেপি আডবাণীর ওই কল্পনাকেই বাস্তব করার চেষ্টা করেছিল? নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর শপথ এই প্রণব মুখোপাধ্যায়ই তো পড়িয়েছিলেন। মোদী প্রণবকে একাধিকবার প্রকাশ্যে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। ফলে বোঝাই যাচ্ছিল যে প্রণব মুখোপাধ্যায়ের মনে যে খেদ আছে সেটাকেই কোথাও গিয়ে হয়তো বিজেপি কাজে লাগাচ্ছে। কারণ রাষ্ট্রপতির মেয়াদ পূরণের পর নাগপুরে আরএসএসের দফতরেও গেছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেটা নিশ্চয়ই রাহুল গান্ধীকে আঘাত করেছিল। এটাই বিজেপি চায়, বিজেপি এটাই চায়, সেটাই চায় কংগ্রেস আর কংগ্রেসের ওই গান্ধী পরিবারকে যেটা আঘাত করবে। इतिहास गवाह है, सुभाष चंद्र बोस ने कभी आंख में आग डालने की कोशिश की, उनके साथ क्या किया गया। मोरारजी भाई देसाई गवाह है, उन्होंने आंख में आग डालने की कोशिश की, क्या किया गया। जयप्रकाश नारायण गवाह है, उन्होंने आंख में आग डाल
डालने की कोशिश की, उनसे साथ क्या किया गया? चौधरी चरण सिंह, उन्होंने आंख में आंख डालने की कोशिश की, उनके साथ क्या किया? सरदार वल्लभ भाई पटेल ने आंख में आंख डालने की कोशिश की, उनके साथ क्या किया गया? चंद्रशेखर जी ने आंख में आंख डालने की कोशिश की, क्या किया गया? अरे प्रणब मुखर्जी ने आंख में आंख डालने की कोशिश की, क्या किया गया? अरे इतना ही नहीं, हमारे शरद पवार जी ने आंख में आंख डालने की कोशिश की थी, उनके साथ भी क्या किया गया था? मैं सारा कच्चा चिट्ठा खोल सकता हूं। ये आंख में आंख, और इसलिए आंख में आंख डालने की कोशिश करने वालों को कैसे अपमानित किया जाता है, कैसे उनको ठोकर मार के निकाला जाता है। एक परिवार का इतिहास इस देश में अनजान नहीं है। এই প্রণব মুখোপাধ্যায়ের কন্যার বক্তব্য বা পুরো পরপর বক্তব্যগুলো যদি শোনেন, আপনাদের মনে হবে বাঙালি মন জয়ের জন্য এটা হচ্ছে, ঠিক যেরকম কোথাও গিয়ে নেতাজির ক্ষেত্রে হয়েছিল। কিন্তু মুশকিল কি জানেন, এই মুহূর্তে প্রণব মুখোপাধ্যায়ের নাম দিয়ে যে বাংলায় বেশি সুবিধা হবে না, সেটা তো বিজেপি খুব ভালো করে জানে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় অন্তত প্রণব মুখোপাধ্যায় এখানে বেশি জনপ্রিয় নন, এটা তারাও জানেন। আসলে এটা তাদের অনেক বড় লক্ষ্য। ওই বললাম টার্গেট কংগ্রেস, এটা বিজেপি শুরু করেছে বল্লভভাই প্যাটেলকে দিয়ে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করে। তারপর ভারত সম্রাটের মূর্তির শূন্যস্থানে নেতাজির মূর্তি বসানো, প্রণবের সম্মাননা, এবং অবশ্যই বি.আর. আম্বেদকর। সংবিধান গৌরব যাত্রার রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে বিজেপি, দেশ জুড়ে প্রচার হবে। জাত গণনার দাবিতে এতদিন কে প্রচার চালাচ্ছিলেন খেয়াল করে দেখুন, রাহুল গান্ধী। এবার সংবিধান হাতে নিয়ে কংগ্রেস যখন লাগাতার প্রচার করছে, তখন বিজেপি সংবিধান প্রণেতাকেই হাতিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে আম্বেদকর থেকে প্রণব মুখোপাধ্যায়, বিজেপি একটা ধারাবাহিক ভাবনার থেকে এই সম্মাননাটা চালিয়ে যাচ্ছে। লক্ষ্য টার্গেট গান্ধী পরিবার, টার্গেট কংগ্রেস। এটা বাঙালি অস্মিতা প্রতিষ্ঠা করার ব্যাপার নয়। প্রণব মুখার্জি সকলেরই নেতা, এখন বিজেপি এটাকে নিয়ে হাওয়া দিচ্ছে বাঙালি অস্মিতার কথা বলে। এই বিজেপির বিরুদ্ধে লড়াই প্রণব মুখার্জিকে আমরা এখানে এমপি করেছিলাম। এই পার্লামেন্টে বিজেপি প্রণব মুখার্জিকে কত গালাগালি দিয়েছে তা বিজেপি রেকর্ড দেখলে বোঝা যাবে। সেদিন কি প্রণব মুখার্জি বাঙালি ছিল না? তো এটাকে দেখিয়ে বিজেপি বাঙালির মন যদি পেতে চাই, আগে বলা দরকার যেভাবে বাংলাতে এসে ভিন্ন রাজ্যের নেতারা বাঙালিদেরকে নিয়ে খিল্লি করছে, তার জবাব দিতে হবে। আর ভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার নেমে আসছে, সেটা কিভাবে বন্ধ করতে হয় সেটা দেখতে হবে। প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন কবে? প্রণব মুখোপাধ্যায় কি গতকাল মারা গেছেন যে সৌধ দেওয়ার কথা ঘোষণা হচ্ছে? প্রণব মুখোপাধ্যায়কে দেশের রাষ্ট্রপতি করে সম্মান দিয়েছিল ইউপিএ, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের ছিল। কিন্তু প্রণববাবুর মৃত্যুর এতদিন পর তাদের মনে হলো যে এখন একটা স্মৃতিসৌধ করার জায়গা দেওয়া চাই। তো এটা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এই বিলম্বিত বোধোদয় এটা প্রমাণ করে দিচ্ছে এটা চাপের মুখে রাজনৈতিক সিদ্ধান্ত। একটা জিনিস ভাবছিলাম জানেন তো, এই সবে তো 2025 শুরু হলো, ভোট হতে হতে 2026। একে প্রণব মুখোপাধ্যায়, তাও মমতা ব্যানার্জির এই ক্যারিশমা, তার সামনে ভোটের ইস্যু হিসেবে এটা ততদিন টাটকা থাকবে কি, বা আদৌ কোনো এফেক্টিভনেস থাকবে? সেটা যদি না হয়, এটাও তো আসবে তুলনায় যে কোন কোন বিষয়গুলো তাহলে ভোটের ইস্যু হতে পারে। দেখুন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যে অত্যাচারিত, সীমান্তের ওপারে যে ধর্মীয় মৌলবাদের রমরমা চলছে, সেটা তো এ রাজ্যেও যথেষ্ট প্রভাব ফেলছে। জামাত মোহাম্মদ ইউনূসের সরকারের ঘেঁটি ধরে রেখে দিয়েছে, সীমান্ত পার করে অনুপ্রবেশ আর জঙ্গি পাঠানোর চক্রান্ত করছে। এই সমস্ত ইস্যুগুলো নিঃসন্দেহে বরঞ্চ প্রণব মুখোপাধ্যায়ের এই স্ট্যাচুর, স্মৃতিসৌধের ইস্যুর থেকে অনেক বড় থাকবে, অন্তত বাংলার ক্ষেত্রে। বিশেষ করে ওই নির্বোধ বাংলাদেশিরা যখন একটার পর একটা ইস্যু তৈরি করে যাচ্ছে, যত ইস্যু তৈরি করছে সেটা কিন্তু ঘটনাক্রমে বিজেপির সুবিধা করে দিচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কিছু ব্ল্যাক স্পট রয়েছে, সীমান্তে যেখানে কাঁটাতার নেই সেই জায়গাগুলোকেই তো ব্ল্যাক স্পট বলে। তো এরকম জায়গা রয়েছে 200টার কাছাকাছি, কোথাও চাষের জমি, কোথাও নদী, কোথাও জল। সেখানে কিছু করার নেই, কিছু কড়া নজরদারির ব্যবস্থা করা ছাড়া। কিন্তু যেখানে জমি, নর্মাল জমি, সেখানে
সেখানে তো ওই কাঁটা তার বসানোর কাজ শুরু হয়ে গেছে। বিএসএফ এই কাজগুলো করছে যাতে অনুপ্রবেশ আটকানো যায়, কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা ত্রিপুরার পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বিএসএফকে তার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। সোজা কথায় বাধা দিচ্ছে, সীমান্তে কাঁটাতার বসাতে দেবে না, উস্কানি দিচ্ছে, এটা আমাদের ওদের, এটাও আমাদের জায়গা, এটা আমাদের জায়গায় সমস্ত বলছে। এটা বলার জন্য কিছু কিছু জায়গায় সীমান্তে যেখানে যেখানে ওই পিলারগুলো রয়েছে সীমান্ত নির্দেশক, সেগুলোকে উপরে ফেলে দিচ্ছে। মানে পায়ে পা লাগিয়ে ঝামেলা করার চেষ্টা। লক্ষ্য দুটো, এক, তারা জানে এই কাঁটাতার যদি বসে যায় তাহলে বাংলাদেশ থেকে জঙ্গিদের আর ঢোকাতে পারবে না। আর দুই, ওই পায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে ওই ভেতরে মৌলবাদের প্রচারটা আরও শক্তপোক্ত হবে। দেখুন, পিঁপড়ের ডানা কখন জন্মায় সেটা আমরা জানি, এটাও জানি। বাংলাদেশ সেটা ভুলে গেলে সেটা মনে করিয়ে দেওয়াটা অগ্রজ ভাতা হিসেবে ভারতের কর্তব্য, এবং তার জন্য ভারতীয় সেনা নয়, বিএসএফই যথেষ্ট। ওই দেশটা কে জানে ভারতের পাওয়ার কি? লাপালাপি করে কুয়োর ব্যাংক লাপালাপি করছে ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ, একদিনেরও কাজ নয়। বাংলাদেশে তদারক সুদখোর যে সরকার চলছে, সুদখোরের সরকার, তাদের 12 খিল্লতা ছাড়া এটা কিছু না। সীমান্তে শান্তি আছে বলেই সেনা নেই, আধা সেনা রয়েছে। বাংলাদেশে আজকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা চরম খারাপ। রাস্তা একটাই, ভারত বিরোধী জিগির তুলে পাকিস্তান চীনকে খুশি করা, ভারত বিরোধী জিগির তুলে দেশের মানুষের যে মূল সমস্যা সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। দেখুন, এই কড়া নজর রাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সঠিক নজরদারি থাকলে বিশ্বাস করুন অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। সীমান্তে যেরকম কড়া নজরদারি চলছে, সীমান্তের এপারে মানে আমাদের গ্রাম বাংলাতেও কিন্তু আরেকটা কড়া নজরদারি চলছে। একেবারে চিরুনি তল্লাশি চলছে বাংলার বাড়ি বাড়ি প্রকল্পে। বাড়ি বাড়ি প্রকল্পে চিরুনি তল্লাশিটা কিসের জন্য জানেন? তার কারণ রাজ্য সরকার এখন এই বাড়িগুলো দিচ্ছে, এটা তাদের এখন নিজস্ব প্রকল্প। কেন্দ্রের আবাস যোজনা ছিল, সেটা এখন তো নেই, টাকা দিচ্ছে না, সুতরাং তাতে রাজ্যেরও একটা অংশীদারি ছিল। সেখানে দুর্নীতির অভিযোগে নাজেহাল হতে হয়েছিল যখন কেন্দ্রে এই আবাস যোজনা ছিল, তার বদলে এখন রাজ্য নিজে টাকা দিচ্ছে। তাই জন্য তাদের কড়া নজরদারি কেন? যাতে রাজ্যের বাড়তি টাকা বা ওই কাটমানির অস্বস্তিগুলো গায়ে না লাগে। এবার মুশকিল হচ্ছে কি, স্বভাব যায় না বলে যা তখন ছিল এখনও আছে। রাজনৈতিকভাবে ওই কেন্দ্রের ওই যে আবাস যোজনা তার টাকা দেওয়া বন্ধ হলেও শাসক আর সরকার বিলক্ষণ জানে পচা মুখে পা কেটেছে। কাটমানির স্বাদ একবার যে পেয়েছে সে আবারও পেতে চাইবে। আর তাই এবার শুধু সতর্ক নয়, একেবারে কড়া নজরদারি। রাজ্যের নিজের প্রকল্পে গত ডিসেম্বরের মধ্যেই প্রায় 8.5 লক্ষ উপভোক্তার কাছে কিস্তির প্রথম টাকাটা ঢুকে গেছে। বাকি কাজ খতিয়ে দেখতে একেবারে সরজমিনে পৌঁছে যাচ্ছেন বিডিও লেভেলের অফিসাররা। নেতার অনুগামীরা, মানে হাফ নেতা, সেজো মেজো ছোট নেতার থেকে পঞ্চায়েত প্রধানরাও ওই আবাসের টাকা খেয়ে হজম করেছেন এই অভিযোগ ছিল। কিন্তু এবার তাই কড়া নজরদারি, সেই নজরদারিতে উপভোক্তারাও রয়েছেন। এবার মজা হচ্ছে একটাই, জানেন তো, এই এখন মনে হয় মাঝে মধ্যে সময়ের ব্যাপারটা বলছিলাম না, একটু পিছিয়ে গিয়ে যদি এই নজরদারিটা ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার সময়টাতেও হতো, তাহলে ভাবুন তো রাজ্যের এতগুলো টাকা এখন খরচ হতো না। যারা বাড়ি তৈরি করবেন না, টাকা ঢুকে যাওয়ার পরেও বাড়ি তৈরি করবেন না, টাকাটা অন্য পারপাসে খরচ করবেন, সরকারের পরিষ্কার নির্দেশিকা আছে, তার এগেনস্টে কিন্তু এফআইআর লজ করার কথা বলেছে। থানায় তার এগেনস্টে এফআইআর লজ হবে এবং তিনি অ্যারেস্টেড হবেন এবং তার কাছ থেকে ওই 60,000 টাকা সরকার আদায় করে নেবে আর কি, কেউ যদি বাড়ি তৈরি না করেন বা ওই টাকা বাড়ি তৈরি না করে অন্য কোনো পারপাসে যদি খরচ করেন। এটা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লক। গ্রামবাসীদের দুর্নীতি বিরোধী পাঠ একেবারে পাঠশালার ঢঙে পড়াচ্ছেন বিডিও। ভালো উদ্যোগ। দুর্নীতির বিরুদ্ধে এইভাবেই নজরদারি চলুক না, আমরাও চাই। এবার দুর্নীতির পাঠটা, শুধু প্রশ্নটা ওইখানটায়, এই দুর্নীতির পাঠ শুধু গ্রামবাসীদেরই দেবেন? নেতার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা বাদ পড়ে যাচ্ছে না তো? তাহলে কিন্তু আর লাভ কিছু হবে না। তবে দেরিতে হলেও জেলায় জেলায় নজরদারি যে চলছে সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটা নতুন সমস্যা এতে উঠে আসছে, মানে এক হাত চাদরের মতো মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যাচ্ছে, আবার পা ঢাকলে মাথা খোলা থেকে যাচ্ছে।
এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিস্তি অনুযায়ী 1,50,000 টাকা মিলত। কেন্দ্র রাজ্য চাপানুতরের পর রাজ্য যে বাংলার বাড়ি প্রকল্প এনেছে তাতে মিলছে 2 কিস্তিতে 1,20,000 টাকা। আবাস যোজনায় ছাদওয়ালা পাকা বাড়ির কথা বলা হয়েছিল। বাংলার বাড়ি প্রকল্পে ছাদ নেই, ছাদ দিতে হলে নিজের খরচা, কিন্তু তাতেও সমস্যা। বর্তমান বাজার দর অনুযায়ী 1,20,000 টাকায় অন্তত 200 স্কোয়ার ফুটের পাকা বাড়ি তো বানানো যাচ্ছে না। উদ্যোক্তারাই বলছেন কথা। কেন বানানো যাচ্ছে না? কারণ সব কিছুর দাম হয়তো বেড়েছে, কিন্তু জেলায় জেলায় বালির দাম আকাশছোঁয়া হয়ে গেছে রাতারাতি, আচমকাই। যে বালির গাড়িটা কদিন আগেও 3-4 হাজার টাকা ছিল, এখন সেটা 7,000 টাকা, পরিমাণেও কম। পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছে গেছে যে খোদ বিডিওরাই বলছেন যারা ইট বালি বিক্রি করেন তাদেরকে রিকোয়েস্ট করবেন যাতে ন্যায্য মূল্যে ইট বালি বিক্রি হয়। ভাবুন, এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে, ভালো উদ্যোগ, কিন্তু সেই টাকাটা যাতে কেউ নিয়ে না হয়, কেউ যাতে সেটাতে ওই কাটমানি না খেতে পারে, তার জন্য নজরদারি করতে হচ্ছে। এবং তারপরেও জিনিসপত্র যাতে ঠিকঠাক দামে পাওয়া যায়, মানে লোকে যাতে এই কাটমানি খাওয়া বন্ধ হয়ে গেছে বলে জিনিসপত্রের দাম থেকে ওই কাটমানিটা উসুল করে নিতে না পারে, তার জন্য এবার সরকারকে উদ্যোগ নিতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন খেলাটা কত গভীরে ঢুকে গেছে এবং কিভাবে এই বিষয়টা অভ্যেসে পরিণত হয়ে গেছে। ন্যায্য মূল্যে ওরা ইয়েগুলো পায় আর কি, মেটেরিয়ালগুলো পায় এবং বাড়ি তৈরি করতে যাতে ওদের সুবিধা হয় সেরকম। ওষুধ সবজির পর এবার কি ন্যায্য মূল্যে ইটবালি? বাংলার বাড়ি আবাস যোজনায় কিস্তি অনুযায়ী টাকা দিচ্ছে সরকার। চলছে কড়া নজরদারিতে সার্ভে। সেখানেই উপভোক্তাদের একাংশ বলছেন প্রকল্পের টাকায় বাড়ি করা যাচ্ছে না। ঘর দিয়েছে, আমরা ঘর আরম্ভ করেছি। কত টাকা পেয়েছেন? আমরা পেয়েছি 60,000 টাকা পেয়েছি। কত টাকা পাবেন? 1,20,000 বলেছে। মিস্ত্রি কি বলছে ঘর হয়ে যাবে? না, ঘর হবে নি, ঘর হবে নি। তো তারপরে আমরা একটু চাচ্ছি যে ইট বালির দামটা যদি কমে, দিদি যদি কিছু করে তাহলে আমরা ঘরটা করতে। ইট বালির দামই অনেক টাকা। 60,000 টাকা ঢুকেছে বাবু, আর এবারে আর 1,20,000 টাকা আমাদেরকে দিবে বলেছে। না না, কুলাবেনি বাবু, একবারেই কুলাবেনি। এবারে এই সব লেবার খরচা করতে হচ্ছে আমাদেরকে, আমরা কোথায় পাবো? আমার এবারে যা হোক দেখবো, যা যতটুকু হবে তাই করতে হবে। আর কি করব, আমাদের তো কিছু করার নাই বাবু। গ্রামবাসীরা বলছেন দ্রব্যমূল্যের বৃদ্ধি একরকম, কিন্তু বালির দ্রব্যমূল্য বৃদ্ধিটা এবার যেন একটু অন্য রকম। কিছুদিন আগে এক গাড়ি বালির দাম ছিল 3 থেকে 4 হাজার টাকা। এক গাড়িতে পরিমাণ মিলত 100 CFT। বর্তমানে গাড়ি প্রতি বালির দাম 6 থেকে 7 হাজার টাকা। পরিমাণ কমে এসেছে 70 থেকে 80 CFTতে। CFT অর্থাৎ স্কোয়ার ফুট হিসেবে। কেন এমন পরিস্থিতি? সরকার বাংলার বাড়ি প্রকল্পের জন্য সরঞ্জামের দাম বেঁধে দিয়েছে। বালির দামটা দেখুন। এই ছাদলাই হলো কম তোমার 2,000 ইট লাগবে একটা রুমে। বালি লাগবে 3 গাড়ি, 3 ট্রাক্টর। কত করে বালি এখন জানেন এখানে? 7,000 করে। আর ইট কত? ইট 12,000 করে নিচ্ছে। তাহলে এই টাকা হবে না তো? না, এই টাকা হয়, আমি তো এখানেই বলেছি। তারপরে তো আপনার মিস্ত্রি খরচা আছে। মিস্ত্রি খরচা আছে, অনেক আছে। শুধু বালি নয়, দ্রব্যমূল্য বৃদ্ধি থাবা বসিয়েছে বাকি সরঞ্জামেও। হিসেব বলছে প্রকল্পের হিসেব অনুযায়ী একটা বাড়ি বানাতে লাগছে প্রায় 2,000 ইট। 1000 ইটের দাম 12,000 টাকা, অর্থাৎ 22,000 টাকা শুধু ইটেরই খরচ। বালি লাগছে 3 থেকে 4 গাড়ি। 7,000 টাকা করে ধরলে বালি লাগছে 28,000 টাকার। সিমেন্ট লাগছে 30 থেকে 40 বস্তা। 350 টাকা গড় দাম হিসেবে সিমেন্ট লাগছে 14,000 টাকার মতো। রড স্টোন চিপস লাগছে 10 থেকে 12,000 টাকার। রাজমিস্ত্রি লেবারের মজুরি স্কোয়ার ফুট অনুযায়ী 100 থেকে 150 টাকা। সেই হিসেবে 200 স্কোয়ার ফুটে মজুরি লেগে যাচ্ছে 30,000 টাকা। এই সব মিলিয়ে খরচ হয়ে যাচ্ছে 1,10,000-এর মতো। এরপর রয়েছে প্লাস্টারের খরচ, জানালা দরজা বসানোর খরচ, আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে আসার খরচ, অনেক কিছু। পরিস্থিতি অনুধাবন করেই স্থানীয় প্রশাসন ন্যায্য মূল্যে সরঞ্জামের ব্যবস্থা করতে চাইছে, কিন্তু সেটাও কি সম্ভব? যে বিল্ডিং মেটেরিয়াল যেগুলো লাগে, বালি টালিগুলো, এগুলো পাওয়ার ক্ষেত্রে ওদের অসুবিধা বলছিলেন ওনারা। আমরা যারা বালি ব্যবসা করে তাদেরকে নিয়ে, বা বিল্ডিং মেটেরিয়ালের যে সমস্ত মেটেরিয়ালগুলো নিয়ে যারা ব্যবসা করেন ওদেরকে
নিয়ে আমরা ভাবছি একটা মিটিং করবো খুব তাড়াতাড়ি, যাতে ন্যায্য মূল্যে ওরা ইয়েগুলো পায় আর কি, মেটেরিয়ালগুলো পায় এবং বাড়ি তৈরি করতে যাতে ওদের সুবিধা হয়। সেরকম আমাদের পার টন যেখানে আমাদের 1100 টাকা 1150 টাকা কিনতে হচ্ছিলো, সেই মুহূর্তে 100 টাকা করে পার টনে বেড়ে গেছে। প্লাস আপনার একটা গাড়িতে আমরা 6 থেকে 7,000 টাকা করে বেড়ে গেছে। আর পার ইটের ক্ষেত্রে পার পিসে 1 টাকা করে বেড়ে গেছে। হ্যাঁ, ভাড়াতে প্রোডাকশনও কম আছে। হ্যাঁ, এই সবে মিলে রেটটা অনেকটাই চড়া। কেন আচমকা এতটা দাম বেড়ে যাচ্ছে? কেনই বা এতটা ক্রাইসিস তৈরি হচ্ছে? চাহিদা বাড়ছে বলেই কি কৃত্রিমভাবে দাম বেড়ে যাচ্ছে ওই বাজারের অঙ্কে? এখানেই যাবতীয় অঙ্ক, যে অঙ্ক কষতে নাজেহাল হতে হচ্ছে উপভোক্তাদের। নজরদারিটা বোধ হয় আরও গভীরে প্রয়োজন। নজরদারির তো প্রয়োজন বটে, ভয়ঙ্কর করা নজরদারি হচ্ছেও, কিন্তু তারপরেও দেখুন অভিযোগ উঠছেই। যেমন স্বাস্থ্যসাথী, আবাসের কথা বললাম, এবার স্বাস্থ্যের কথা বলি। কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের পরিবর্তে নিজস্ব স্বাস্থ্যসাথী, তাতেও কি থামানো যাচ্ছে? রোগীর বাড়ির থেকে ফেরার জন্য বরাদ্দ 200 টাকা, সেটাও তো ছাড়ছে না বলে অভিযোগ ওই স্বাস্থ্যকর্মীদের একাংশের বিরুদ্ধে। এই বিতর্কটা কোথাও না, একদম কলকাতা মেডিকেল কলেজেই হয়েছে। চাপের মুখে তদন্ত কমিটি পর্যন্ত গঠন করতে হয়েছে। গতকালকে আপনাদের কি দেখিয়েছিলাম, দুবরাজপুরের এক ভিখারিনীর থেকেও কাটমানি খেয়ে ফেলা হয়েছে। আজ দেখলাম রোগীর বাড়ি ফেরার সময় যে স্বাস্থ্যসাথীর তরফ থেকে 200 টাকা দেওয়া হচ্ছে, তাও হজম করা হচ্ছে। আর কত গভীরে গিয়ে নজরদারি লাগবে বলতে পারেন?